সবাইকে শুভেচ্ছা আরো একটি নতুন ইংরেজি ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা পড়ব টেন্স। তো টেন্স পড়ার আগে ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম জহিরুল ইসলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট থেকে এলএলবি এলএলএম শেষ করেছি। তো আপনাদের সাথে আমার ইংলিশ ক্লাস হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা আশা করছি যে ভালো একটা সময় কাটাবো এবং অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ। আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। তো আমাদের আজকের টপিকটা সিলেক্ট হয়েছে টেন্স। তো আমরা ছোটবেলা থেকে সবাই এটা শুনতাম যে টেন্স ইজ কল্ড দ্য সেন্স অফ গ্রামার। টেন্সকে গ্রামারের সেন্স বলা হয়। তারপর টেন্সের অনেক গুরুত্ব, টেন্স ছাড়া আসলে কোনো কথা বলা যায় না, কোনো কিছু লেখা যায় না। তো সেই টেন্সটা কোত্থেকে এসছে বা টেন্সটা কিভাবে আমরা খুব ইজিলি বলতে পারবো বা টেন্সটা কিভাবে ইজিলি বুঝতে পারবো সেটা নিয়েই আমাদের মূলত আজকের ক্লাস। তো আমরা ইতিপূর্বে কিন্তু টেন্স পড়ে এসেছি, ক্লাস 6-7 এ পড়েছি, কিন্তু তারপরও না মাঝে মধ্যে দেখা যায় যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট পারফেক্ট টেন্স, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট, এগুলোর মধ্যে কিন্তু আমাদের একটু এলোমেলো লেগে যায়, তাই না? তো এটা সবারই লাগে, খুব স্বাভাবিক। সো সেই কনফিউশনটা দূর করবার জন্যই আমাদের আজকের এই ক্লাসটি নেওয়া। তো চলুন আমরা দেখি যে কিভাবে টেন্সের যত কনফিউশন আছে সেগুলো দূর করা যায়। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেই প্রথাগত যেই পদ্ধতিতে আমরা টেন্স পড়ে আসছিলাম মুখস্থ করা, তো ওভাবে কিন্তু আমাদের টেন্স মনে থাকবার কথা না। সো আমরা যদি একটু ট্রিকি ওয়েতে, একটু ইজি ওয়েতে যদি আমরা একটু পড়ি, একটু শর্ট টেকনিক খাটিয়ে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা টেন্স একদমই ভুলবো না। তো আমি আজকে যেটা করব, খুব শর্টলি, খুব ইজি ওয়েতে আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দেব, যেগুলো আপনাদের যে কোনো একটা বাক্য আপনি দেখলেই বুঝে ফেলতে পারবেন যে এটা এই টেন্সের বাক্য। ইভেন আপনি যখন একটা বাংলা কথা বলছেন সেটাও ইংরেজিতে কোন টেন্সে হবে সেটাও কিন্তু আপনি খুব ইজিলি বুঝে ফেলতে পারবেন। তো চলুন দেখি আমাদের সেই টেকনিকগুলো কেমন হতে পারে। তো আমি আপনাদেরকে মূলত যেটা পড়াবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আপনাদেরকে মূলত প্রেজেন্ট টেন্স পড়াবো। আমি সব টেন্সই পড়াবো, 12টা টেন্সই পড়াবো টোটাল, কিন্তু আমি এমন ভাবে পড়াবো যে প্রেজেন্টের 4টা টেন্স আপনাকে যখন পড়িয়ে দিব আপনি দেখবেন যে পাস্টের 4টা আপনি নিজে নিজে বলতে পারছেন, ইভেন ফিউচারের 4টা আপনি নিজে নিজে বলতে পারছেন। সো আমি একটু শুরু করি। সো ফার্স্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমন? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে কোনো কাজ নরমালি যেটা হয় সেটা বোঝায়। তো এটার সাথে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্লাস হচ্ছে অবজেক্ট থাকে। আমরা কিন্তু স্ট্রাকচারটা এইভাবে পড়েছিলাম যে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তো আমি আপনাদেরকে বলবো যে অত কিছু পড়ার দরকার নাই, আসলে আপনি শুধু একটা কথা মনে রাখবেন এখান থেকে। কি মনে রাখবেন? প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল টু ভার্ব 1। প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল টু ভার্ব 1, শুধু এতটুকু মনে রাখলে কিন্তু আপনি প্রেজেন্ট টেন্সটা চিনে যাবেন। যখন আপনি দেখবেন যে ভার্ব 1 আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাট মিন্স ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে একটা ব্যতিক্রম আছে, একটা ছোট্ট এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এস বা ইএস যুক্ত করি, শুধু এতটুকু মনে রাখলেই হবে। সকল ক্ষেত্রে ভার্ব 1, আর ওই ভার্ব 1 এর সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। এক্সাম্পল দেবো কি? ওকে, একটা এক্সাম্পল দিয়ে দিই যে he teach English, আর আরেকটা বাক্য we teach English। আমি কিন্তু একটা বাক্য ভুল লিখেছি, সেটা একটু সঠিক করে দিব। he teach English, we teach English। এখানে দুটো বাক্যের মধ্যে কিন্তু একটা জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। কোনটা? প্রথমটা। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে কি করব? ভার্বের সাথে শুধু একটা এস বা ইএস যুক্ত করে দেব। আর অন্য সকল পার্সনের ক্ষেত্রে যে মেইন ভার্বটা আছে ভার্ব 1 ওটাই থাকবে। তাহলে আমরা খুব ইজিলি চিনে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমন হয়। এখন আমরা কি মনে রাখবো? আমরা শুধু মনে রাখবো ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল টু ভার্ব 1, আর কিছু মনে রাখার দরকার নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এর আগে তো সাবজেক্ট আছে, আবার এরপরে তো অবজেক্ট আছে, এক্সটেনশন আছে, সেগুলোকে আমি মনে রাখবো না? এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ছোট করে। সেটা হচ্ছে এগুলো তো সকল সেন্টেন্সে আছে, সকল সেন্টেন্সে যেটা আছে সেটা মনে রাখার কোনো প্রয়োজন আছে বলেন? ধরেন যে আমি আপনাকে বললাম
যে আপনারা 4 জন এখানে বসে আছেন, তো 4 জনের মধ্যে ধরেন যে অয়ন নামে একটা ছেলে 4 জনের মধ্যে আছে, এবং 4 জন স্কুল ড্রেস মানে কলেজ ড্রেস পরে এসছে, 4 জনের কাছেই 4টা ব্যাগ আছে। এখন কেউ যদি আমাকে বলে যে কলেজ ড্রেস পরে আছে সে হচ্ছে অয়ন, তাহলে আমি চিনতে পারবো না, কারণ 4 জনই কলেজ ড্রেস পরা। যদি কেউ আমাকে বলে যে ব্যাগ নিয়ে এসেছে সে অয়ন, তাহলে আমি চিনতে পারবো না, কারণ এগুলো 4 জনেরই আছে। আমাকে কি চিনতে হবে? দেখতে হবে অয়নের স্পেশাল বৈশিষ্ট্য কোনটা আছে, যেটা বাকি 3 জনের সাথে মিলে না, শুধুমাত্র অয়নের আছে। হ্যাঁ, সেটা হতে পারে যে অয়ন একটা নীল রঙের একটা ঘড়ি পরে এসছে, বা হচ্ছে একটা নীল বেল্টের একটা ঘড়ি পরে এসছে, যেটা বাকি 3 জন পরেনি, বাকি 3 জন পরেছে কালো বেল্টের ঘড়ি। তখন কিন্তু আমি স্পেসিফিকলি অয়নকে চিহ্নিত করতে পারবো, চিনতে পারবো। সো দ্য সেম ওয়ে আমরা যখন টেন্স চিনবো, আমরা দেখবো যে কোনটা ভিন্ন, প্রত্যেকটা টেন্সে কোনটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব 1, এটা অন্য কোনো টেন্সে নাই। সো এতটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো সব জায়গাতেই থাকবে। সো এটা গেল। তারপরে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি পড়বো? প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে আমরা জাস্ট পড়বো am is are, ing, এতটুকুই। কিসের সাথে ing সেটা আমরা জানি, ভার্বের সাথেই ing হয়, অন্য কোনো কিছুর সাথে ing হয় না। সো এটা আমাদের আর এক্সট্রা করে কষ্ট করতে হবে না, am is are ভার্ব ing, শেষ। এর আগে সাবজেক্ট থাকবে ডেফিনেটলি, এরপর অবজেক্ট থাকবে, বাকি কিছু থাকবে, থাকুক, সমস্যা তো নাই। সো আমরা যখন দেখবো যে am is অথবা are এই যে কোনো একটা কিছু আছে এবং তারপর ভার্বের ing আছে, তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর যদি আমি ট্রান্সলেশনের কথা বলি, এখানে কিন্তু টেন্স দিয়ে একই সাথে ট্রান্সলেশনও শেখা যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো কিছু হয় বোঝায়। হয়টা কি এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। হয় হচ্ছে নরমালি আমরা কিন্তু যখন ব্যাকরণ বই পড়ি তখন আমরা পড়ি এরকম যে কোনো কাজ করা হয়, ঘটে, চলে, এরকম। আসলে সবকিছুর মধ্যেই একটা হিডেন হয় কথা আছে। কি হয় চলুন একটু ছোট করে দেখি, এটা ট্রান্সলেশনও আপনাদের কাজে লাগবে। ধরেন যে আমি স্কুলে যাই, এখন এই যে কথাটা আমি স্কুলে যাই মানে কি? আমার দ্বারা স্কুলে যাওয়ার কাজটা হয়। আপনি যেটা করবেন, হয় বুঝাচ্ছে নাকি হচ্ছে বুঝাচ্ছে, এটা বোঝার জন্য আপনাকে ওই সাবজেক্টের সাথে বাংলা একটা দ্বারা যুক্ত করতে হবে। বাংলায় ওই কথাটা আপনি একটু দ্বারা যুক্ত করে বলেন। বাংলায় তো এই বিষয়গুলো কঠিন না, খুবই ইজি। আমি স্কুলে যাই, তার মানে কি আমার দ্বারা স্কুলে যাওয়া হয়। তাহলে হচ্ছে কখন বুঝবো? যখন বলবো যে আমি স্কুলে যাচ্ছি, তখন আমার দ্বারা স্কুলে যাওয়া হচ্ছে। এই যে হয় বা হচ্ছে কিন্তু বের হয়ে গেল। খুব ছোট্ট এই ট্রিকটা আমরা যখন ইউজ করব তখন ইজি আমরা বুঝতে পারবো যে এটা কি হয় বোঝাচ্ছে নাকি হচ্ছে বোঝাচ্ছে নাকি হয়েছে বোঝাচ্ছে। যদি হয় বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট, যদি হচ্ছে বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি হয়েছে বোঝায় তাহলে কি আমরা ক্রমে জানবো। তো চলুন একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are প্লাস ভার্বের সাথে ing যুক্ত হবে। তো এখন কার সাথে কি যুক্ত হবে সেটা তো আমরা ডেফিনেটলি জানি, যে নরমালি I এর সাথে am যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার থেকে is যুক্ত হয়, বাকি সবার সাথে are যুক্ত হয়। আর কার সাথে যুক্ত হয় ওটা মনে রাখার দরকার নাই, আপনি শুধু am আর is মনে রাখলে বাকি সব are। ঠিক আছে, am কার, I, is থার্ড পারসন সিঙ্গুলার। এখন I বাদে, থার্ড পারসন সিঙ্গুলার বাদে আর যত কিছু আছে সবার সাথে আর বসে, তাহলে কি হইতে পারে? সেটা হচ্ছে যে সেকেন্ড পারসনের সাথে আর বসতে পারে, যেমন ইউ এর সাথে সবসময় আর বসবে। তারপরে থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি থাকে তার সাথে আর বসবে, যেমন দে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যদি থাকে তার সাথে আর বসবে, যেমন উই। ঠিক আছে, সো আমরা এই প্রথম দুটো মনে রাখলে পরেরটা কিন্তু বাকি সবার সাথে ফেলে দিতে পারবো, এটা খুবই ইজি। আচ্ছা, তাহলে এটা গেল। এরকম যদি একটা উদাহরণ দিই, যে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। কেন ইটের সাথে ইজ বসাইলাম এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো তার সাথে ইজি বসবে নরমালি। এবার আমরা একটু যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ হ্যাজ ভার্ব 3, এতটুকুই মনে রাখবেন, হ্যাভ হ্যাজ ভার্ব 3, আর কিছু মনে রাখতে হবে না, হ্যাভ হ্যাজ ভার্ব 3। এখন একই কথা, এর আগে সাবজেক্ট থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, থাকুক। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাভ হ্যাজ এই দুটোর মধ্যে হ্যাভ কার সাথে বসবে আর হ্যাজ কার সাথে বসবে, কিংবা এই দুটোর মধ্যে আমি কোনটা মনে রাখবো আর কোনটা ভুলে যাব? উত্তর হচ্ছে
আপনি মনে রাখবেন হ্যাজ, তাহলে হ্যাভ ভুলে গেলেও কোনো সমস্যা নাই। হ্যাজ কেন মনে রাখবেন? কারণ হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, একটা থার্ড পারসন সিঙ্গুলার, আর বাকি সবার সাথে বসে হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ ভুলে যাও বলতে আমি মজা করে বললাম যে হ্যাজটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে হ্যাজের নিয়মটা পড়েনি, মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়নি, তাহলে ডেফিনেটলি হ্যাভ বসবে ওখানে। সো যেমন আমরা যদি উদাহরণ দিই যে হি ড্যাশ ডান দা সাম, ধরেন যে সে অঙ্কটি করে ফেলেছে, সমাধান করে ফেলেছে। এখন এখানে কি বসবে? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো এটার সাথে হ্যাজ বসবে। কিন্তু যদি আমি আই লিখি, আই ড্যাশ ডান দা সাম, তাহলে কি বসবে? কারণ এটা হ্যাভ বসবে। কেন হ্যাভ বসবে? কারণ হচ্ছে আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়। যদি আমি উই লিখি, হ্যাভ বসবে। যদি ইউ লিখি, হ্যাভ বসবে। যদি দে লিখি, হ্যাভ বসবে। যা ইচ্ছা তা লিখি, হ্যাভ বসবে, এক্সেপ্ট হি, বা যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, বা কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের একটা নাম, এরকম বোঝাতে শুধুমাত্র হ্যাজ। ওকে, তাহলে এটা গেল। আর এটা বাংলা কি বুঝাবে? বাংলা বোঝাবে হয়েছে। বাংলা বোঝাবে হয়েছে। আপনি একটা শব্দ মনে রাখেন, হয়েছেটা কি? হয়েছেটা আমরা একটা বাক্য থেকে বের করব। আমরা কোনো একটা ড্রেস নিংড়ে, ধোয়ার পরে নিংড়ে যেমন ভেতর থেকে লাস্ট ওয়াটারটা বের করতে পারি, জাস্ট লাইক দিস একটা বাক্যকে নিংড়ে আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো যে ওখানে কি হয় বোঝাচ্ছে, হচ্ছে বোঝাচ্ছে, নাকি হয়েছে বোঝাচ্ছে। ওই যে একটু আগে আমি বলে দিয়েছি যে আমি স্কুলে যাই, এখানে কিন্তু হয় হওয়া কিছু লেখা নাই, বাট যখন আমি দ্বারা যুক্ত করলাম, আমার দ্বারা স্কুলে যাওয়া হয়, এটা কিন্তু বোঝাচ্ছে। বা আমি স্কুলে যাচ্ছি যদি বলি, তখন কি আমার দ্বারা স্কুলে যাওয়া হচ্ছে। ওই যে যাচ্ছি একটা চয় ছ ভাই আছে, ওইটাই কিন্তু হচ্ছে বোঝাচ্ছে। এখন ঠিক সেম ভাবে আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছি বা বৃষ্টি হয়েছে, এই যে হয়েছে, হয়েছে বৃষ্টি হয়েছে বললে তো বোঝাই যাচ্ছে হয়েছে, এটা বাদ দেন। যদি বলি যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খেয়েছি। এখন এটা যদি বলি আমি সকালের খাবার খেয়েছি, খেয়েছি শুধু ভার্বটা নেন আপনি, খেয়েছি। এখন এটার সাথে একটা দ্বারা যুক্ত করেন, আমার দ্বারা সকালের খাবার খাওয়া কি? খেয়েছি। খেয়েছি মানে কি? খাওয়া হয়, খাওয়া হচ্ছে, নাকি খাওয়া হয়েছে? বলেন তো। খেয়েছি মানে খাওয়া হয়েছে। আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি। যদি বলতাম খাই, তার মানে খাওয়া হয়। যদি বলি খাচ্ছি, তার মানে খাওয়া হচ্ছে। খেয়েছি, তার মানে খাওয়া হয়েছে। সুতরাং হয়েছে বোঝাচ্ছে মানেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তাহলে খাওয়া হয়েছে কি বলবো আমরা? আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, সেটা হতে পারে ব্রেকফাস্ট, সেটা হতে পারে এনিথিং। ওকে, সো আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট। এখন এরকম হয়েছে দিয়ে যে কোনো বাক্য যদি আমরা বলি, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং হয়েছে ব্যতীত আর কোনো শব্দ আমাদের পড়তে হবে না বাংলায়। শুধু আমরা যদি একটা দ্বারা যুক্ত করি, তাহলে খুব ইজিলি আমরা ধরে ফেলতে পারবো, এবং এটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারবো। যে কোনো কথা আমরা যখন হয়েছে বোঝাচ্ছে, আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে দিব, হয়ে যাবে কারেক্টলি। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3। এইবার আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কেমন? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একই পেজে সবগুলো একটু দেখে ফেলি, তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আগে পড়েছিলাম কন্টিনিউয়াস টেন্স, তাই না? কোনো কাজ হচ্ছে বোঝাচ্ছে। এবার আছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বোঝাবে বাংলায়? এটা একটু লিখে দেই, হচ্ছে বোঝাবে। এখন বিষয়টা কনফিউজিং হয়ে গেল না, যে কন্টিনিউয়াস হচ্ছে, পারফেক্টও হচ্ছে, তাহলে এটা কিভাবে হবে? আসলে পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস অলরেডি আছে, শুধু একটা পারফেক্ট এক্সট্রা আছে। তার মানে এইটার একটা বিশেষত্ব কি সেটা একটু আমরা শুনবো। সেটা হচ্ছে এখানে একটা সময় থাকবে, একটা সময় ধরে বোঝাবে। একটা কাজ হচ্ছে, ইটস ফাইন, বাট কোন একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, একটা টাইম থাকবে। সে সময়টা দুইভাবে হতে পারে। এক হতে পারে যে কোন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে হচ্ছে, ধরেন যে 2 ঘন্টা, 2 বছর,
2 মাস ইত্যাদি, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে কোন একটা টাইমে শুরু হয়েছে, শুরু হয়ে এখনো হচ্ছে, এই দুটো ভাবে সময় ধরা বোঝাবে। তো যদি সময়ের উল্লেখ থাকে তাহলেই আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি সময়ের উল্লেখ না থাকে ডেফিনেটলি সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম হবে, আমি আগে একটা বাক্য লিখেছি দেখেন কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিতে গিয়ে, যে বৃষ্টি হচ্ছে, আমি এখানে লিখেছি বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। কেন? কোনো সময়ের উল্লেখ নাই। কিন্তু যখনই আমি বলবো যে 8 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন কি একটা সময়ের উল্লেখ হয়ে গেল, আর যখনই সময়ের উল্লেখ হলো তখনই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু গঠনটা লিখি আগে। গঠনটা হচ্ছে, আর এখানে একটু বলি যে গঠনটা কিভাবে হবে। এই গঠনটা মূলত হবে পারফেক্ট আর কন্টিনিউয়াসের সমন্বয়ে, সুতরাং এখানে হ্যাভও হবে আবার বি ভার্বও হবে। তাহলে সেটা কিভাবে হবে একটু দেখি। সেটা হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, ওই যে কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি ছিল সেটা এখানে হয়ে গেল ভার্বের আইএনজি। সো পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটোর সম্মিলিত রূপ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি। আমরা ছোটবেলায় পড়েছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তো এইভাবে পড়তে গেলে আসলে যে এতগুলো প্লাস প্লাস বলতে গেলে আমাদের ব্রেইন ওটাকে ইজিলি নিতে পারে না। ব্রেইন ভাবে যে ইটস টু হার্ড টু মেমোরাইজ দিস, এবং এক সময় আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু আমরা যদি এই শর্টলি মনে রাখি হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি, ইজিলি মনে থাকবে আমাদের। কেমন? এখন তাহলে আমি কি ফর সিন্স বাদ দিলাম? না, আমি বাদ দিইনি ফর সিন্স। ফর সিন্স আমরা পড়ে ফেলবো, ফর সিন্স আমরা মনে রাখবো। ফর সিন্স কিভাবে মনে রাখবো? ফর মানে হচ্ছে যাবত, ফর মানে হচ্ছে যাবত, এটা আমরা একটু মনে রাখবো। ফর মানে হচ্ছে যাবত, আর সিন্স, সিন্স মানে হচ্ছে হতে, হতে বা থেকে। এই দুটোই সময়ের ক্ষেত্রে বুঝাবো শুধুমাত্র, অন্য ক্ষেত্রে কিন্তু ফর অর্থ যাবত না। কেমন? অন্য ক্ষেত্রে ফর অর্থ জন্ম হবে। শুধু যখন ফর সিন্স কোন একটা টাইমের পূর্বে বসবে তখন ফর অর্থ হবে যাবত। যাবতকে আমরা আরেকটা কথায় বলি ধরে। এটা আবার কেমন? ওই যে বললাম না যে 8 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে 8 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, মানে এখানে টাইমের ব্যক্তিটা বোঝায়, ব্যক্তি কতক্ষণ ধরে শুরু হচ্ছে সেই ব্যক্তিটা বোঝায়, তখন ফর আমরা ইউজ করি। কিন্তু সিন্স অন্যরকম। সিন্সের অর্থ যেমন হতে বা থেকে, সিন্স দিয়ে বোঝায় কখন শুরু হয়েছে, জাস্ট স্টার্টিং টাইম। জাস্ট স্টার্টিং টাইম থাকবে। তাহলে সিন্সে কি থাকবে? স্টার্টিং টাইম। মনে রাখার হবে কি, দেখেন এস দিয়ে সিন্স, আবার এস দিয়ে স্টার্ট, এস দিয়ে স্টার্ট। তাহলে শুধু যদি স্টার্টিং টাইম থাকে তাহলে আপনি সিন্স লিখবেন, সেখানে এন্ড টাইম নাই, শুধু স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম দেওয়া আছে, এখনো চলছে কাজটা, তাহলে সেটা হবে সিন্স। যেমন আমরা যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা যদি একটু এক্সাম্পল গুলো এখানে লিখে দিই, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা লিখি যে 8 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যেটা আপনাদেরকে আগে লিখে দিয়েছিলাম। 8 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই ধরেটাকে আমরা যাবত বলি, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? ইট, এটার সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? আচ্ছা, হ্যাভ বিন হ্যাজ বিন এর রুলস আলাদাভাবে আমি বলি নাই, কারণ একই রকম। ওই যে পারফেক্টে যেমন পড়েছিলাম যে হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, বাকি সবার সাথে হ্যাভ, সেম ওয়ে। তাহলে এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার আছে, হ্যাজ বিন বসবে এই টেন্স। তাহলে ইট হ্যাজ বিন, তারপর কি হবে? হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। সো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। এখন বলেন তো ফর বসাবো না সিন্স বসাবো? যেহেতু এখানে ধরে আছে, বা যেটাকে আমরা বলি যাবত, মানে ব্যক্তিটা আছে, স্টার্টিং টাইম না, এটা ব্যক্তি, সুতরাং এখানে হবে ফর। ইট হ্যাজ বিন রেইনিং ফর half an hour, for half an hour, for half an hour। 8 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ওকে, এইবার যদি এই 8 ঘন্টার পরিবর্তে আমরা লিখি যে সকাল থেকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 8 ঘন্টা ধরে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হবে? দ্য সেম ওয়ে আমরা লিখবো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং,
তখন আমরা কি করব, ফরের জায়গায় যেহেতু এটা স্টার্টিং টাইম আছে, স্টার্টিং টাইম মিন্স এস মিন্স সিন্স, সো সিন্স মর্নিং, সিন্স মর্নিং হয়ে গেল। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ইটস টু ইজি লাইক ওয়াটার। আমরা আগের পেজে আবার একটু যাই। তাহলে এখানে কি ছিল, আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি দুটোই হচ্ছে বোঝাবে। এখন হচ্ছে কিভাবে বুঝলো, যে আমি বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে তো ডিরেক্টলি হচ্ছে বলা আছে। এখন যদি ডিরেক্টলি হচ্ছে না বলে অন্য কোনো শব্দও বলে, সেখানে আমরা হচ্ছেটা বের করে ফেলতে পারবো। কেমন, আমরা বলতে পারবো অন্য একটা উদাহরণে, ধরেন যে আমি 2 বছর যাবত এই কলেজে পড়ছি। পড়ছি মানে কি, পড়ার কাজটি হয়, হচ্ছে নাকি হয়েছে, পড়ার কাজটি হচ্ছে বোঝায়। এবং একই সাথে যখন বলছে যে 2 বছর যাবত পড়ছি, মানে 2 বছর ধরে পড়ছি, সো তখন আমরা ফর দিয়ে ওটা বলে দিব। তাহলে কি হবে, আই হ্যাভ বিন স্টাডিং দিস কলেজ ফর 2 years। ওকে, তো এইভাবে আমরা বলে দিব। এখন যদি আমরা এটাকে একটু ভিন্নভাবে বলি, যদি আমরা বলি যে আমি 2024 সাল থেকে এই কলেজে পড়ছি, সেম ওয়ে আমরা ওই যে থেকের জন্য যেটা ইউজ করি সিন্স, ওটা ইউজ করে দেব। বাকিটুকু তো একই রকম থাকবে, যে আই হ্যাভ বিন স্টাডিং দিস কলেজ সিন্স 2024। ওকে, তো এইভাবে বলে দিব আমরা। ওকে, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সটা শেষ হয়ে গেল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে 12টা টেন্স পড়াবো না, অত কষ্ট আমি দিতে চাই না, আমি শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে বাকি দুটো টেন্স পড়াই ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি পাস্ট টেন্স কিভাবে পড়বেন, পাস্ট টেন্স কিভাবে পারবেন? দেখেন, একটা ছোট্ট ট্রিক্স শুধু বলে দিচ্ছি, আপনারাই আমাকে বলবেন যে পাস্ট টেন্সে কি আছে। পাস্ট, একটু দেখেন, প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি। এই যে ভার্ব 1, ভার্ব 1 মানে কি, প্রেজেন্ট ফর্ম। এমিজারের পরে একটা ভার্বের এনজি আছে, ইটস ফাইন, বাট এমিজার নিজেও কিন্তু স্টিল বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এমিজার, পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট প্রেজেন্ট ফর্ম বিন, সো এটাও প্রেজেন্ট ফর্ম। নেক্সট একটু দেখেন, হ্যাভ হ্যাজ, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম। হ্যাভ ভার্বের যে ফর্মগুলা প্রেজেন্ট ফর্মে কিন্তু হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্মে হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল অফ হ্যাড। তাহলে আমরা কেমন একটা প্রেজেন্ট ভাইব দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে, এটাই তো হওয়ার কথা, ইটস ন্যাচারাল যে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ভাইব থাকবে। তো এটা বলার কি আছে, না কিছু একটা তো আছে, সেজন্যই বলছি। তো এই যে প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট ভাইবটা আছে, আপনি এইটারেই পাস্টে নিয়ে যান, একটা পাস্ট ভাইব আনেন, তাহলে দেখবেন যে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। এখন পাস্ট ভাইব এত কঠিন করে কেন বলতেছি, একটু সহজ করে বলি। জাস্ট এমিজার যেটা আছে প্রেজেন্ট ফর্ম, এমিজার আপনি পাস্ট করে দেন, কি হয়, ওয়াজ ওয়্যার। আপনি দেখেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, পাস্ট টেন্সের গঠন, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পেয়ে গেছেন। আপনি এখানে প্রেজেন্ট ডিফিনিটে কি ছিল, V1 মানে কি প্রেজেন্ট ফর্ম, পাস্টে করেন, V2 শেষ, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, হ্যাড হ্যাজ ভার্ব 3, কারণ হ্যাড হ্যাজ এর পাস্ট ফর্ম কি, পাস্ট নিয়ে আসেন, হ্যাড হ্যাজ এর পাস্ট হচ্ছে হ্যাড, আর যা আছে সব একই, যুক্ত করেন, হ্যাড প্লাস ভার্ব 3, পাস্ট পারফেক্ট হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাড বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। আপনি হ্যাড বিন হ্যাজ বিন যেটা আছে, হ্যাড হ্যাজ এর জন্য হ্যাড নেন না, আর বাকি যা আছে সবই রাখেন, বিন রাখেন, নো প্রবলেম। তাহলে কি হয়, হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি। আপনি দেখেন যে হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর যেটা আমরা দেখছিলাম যে ফর সিন্স, ওটা কিন্তু সেমই থাকবে, হ্যাঁ ওটা সেমই থাকবে। তাহলে আমরা দেখেন যে আসলে প্রেজেন্ট টেন্সের ভেতরেই কিন্তু পাস্ট টেন্স লুকিয়ে আছে। পাস্ট টেন্স কিন্তু আলাদা অস্তিত্ব আমাদের এইভাবে চিন্তা করতে হবে না, কিন্তু আমরা যখন ছোটবেলায় ওই প্রেজেন্ট টেন্সের 4টা আলাদা স্ট্রাকচার মুখস্থ করতাম, পাস্ট টেন্সের 4টা আলাদা স্ট্রাকচার মুখস্থ করতাম, ফিউচারের 4টা আলাদা স্ট্রাকচার মুখস্থ করতাম, তখন কিন্তু আমাদের কাছে এই বিষয়টা খুবই সাফোকেটিভ হয়ে যেত এবং আমরা খুব ইজিলি মনে রাখতে পারতাম না, আমাদের মনে হইতো যে প্রেজেন্ট নাকি পাস্ট, উল্টো পাল্টা হয়ে যেত। হ্যাঁ, সো আমরা তাহলে কি করব, প্রেজেন্টের 4টা গঠন শুধু মুখস্থ রাখবো এবং ওই প্রেজেন্টের গঠন দিয়ে আমরা পাস্টটাকে মনে রাখবো। যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি হবে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিন্তা করব। প্রেজেন্ট পারফেক্ট গঠন কি, হ্যাভ হ্যাজ ভার্ব 3। তাহলে হ্যাভ হ্যাজ মানে কি, হ্যাভ হ্যাজটার পাস্ট করতে হবে, হ্যাভ হ্যাজ এর পাস্ট হচ্ছে হ্যাড, সো হ্যাড প্লাস ভার্ব 3 আমরা ইজিলি বলে দিব। ঠিক আছে, আমি মুখে বললাম দেখে একটু সময় লাগলো, আপনি যখন চিন্তা করবেন দেখবেন আরো দ্রুত আপনার মাথা থেকে বেরিয়ে আসতেছে এটা হ্যাড প্লাস ভার্ব 3। তো ইজিলি আপনি কিন্তু এটা ধরে ফেলতে পারবেন। আর যদি আপনি এখন প্রশ্ন করেন যে ভাইয়া আমরা যেমন যে প্রেজেন্ট টেন্সে শিখছিলাম যে হয় দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়,
বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস। তো এরকম পারফেক্ট মানে পাস্ট টেন্স এটা কি হবে? তো পাস্ট টেন্সে সেগুলো আমি একটু লিখে দিই আপনাদেরকে, সমস্যা নাই। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা হবে সেটা হচ্ছে হলো বোঝাবে কোনো কিছু, হলো বা হয়েছিল। ঠিক আছে, এগুলো একটু আপনি শিখে নিতে পারেন, এটা তো সমস্যার কথা না, এটা যেহেতু বাংলা শব্দ আপনি ইজিলি মনে রাখতে পারবেন। পাস্ট ইনডিফিনিট টেন্সে বোঝাবে হলো হয়েছিল, দুটোই হলো। যেমন আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম, এটা মনে হয় যে মাত্র কাজটা হলো, কিন্তু তারপর এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা হলো বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা পাস্ট টেন্স হয়ে গেছে। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পাস্ট মানে তো অতীত, এটা কি অনেক দিন আগে হয়ে গেছে একটা কাজ, এরকম হবে না। আসলে একটা ব্যাপার আপনাদেরকে আমি বলি, টেন্স মানে যে সবসময় সময়ের খুব বেশি দিনের পার্থক্য থাকে এরকম না। টেন্সটা মূলত জোর দেয় কথাটার উপর, কথাটা কিভাবে আপনি বলছেন। হ্যাঁ, ওই কথাটা যদি প্রেজেন্টের ভাইবে থাকে, সেই কাজটা যদি 200 বছর আগে হয় তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। যেমন ধরেন আমরা বলি কি যে বিসিএস এ প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, কারণ এখানে কথাটার উপর আমরা জোর দিব। পান বলেছে, নোবেল পুরস্কার পান, তার মানে নোবেল পুরস্কার পাওয়া হয়, ওই যে হয় বুঝাইছে যে এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু একই বাক্য, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কোনো কথা হলো, 100 বছর আগের কাজ আবার প্রেজেন্ট টেন্স কিভাবে হয়? এখন একই বাক্য যদি আমি একটু আলাদা টোনে বলি, আমি যদি বলি যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, পেয়েছেন বললে তখন কি বোঝাবে? পেয়েছেন মানে কি নোবেল পুরস্কার পাওয়ার কাজটি হয়েছে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার ওই একই কথা যদি আমি বলি যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, পেয়েছিলেন মানে কি পাওয়ার কাজটি হয়েছিল। দেখেন এ ছিল আছে না, এ ছিলেন মানে কি এ ছিল, পাওয়ার কাজটি হয়েছিল, তার মানে তখন এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কাজটা কখন হয়েছে সেটার উপর টেন্স নির্ভর করে না, ওই কথাটা আমরা কিভাবে বলছি সেটার উপর টেন্স নির্ভর করে। এটা আপনাদের মনে রাখতে হবে, তাহলে আপনাদের টেন্স আসলে কখনোই ভুল হবে না। হ্যাঁ, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম মনে করি যে কাজটা আসলে কখন হয়েছিল সেটার উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক আছে, কাজটা কখন হয়েছিল সেটার উপর কিছু নির্ভর করে, কিন্তু ম্যাক্সিমাম নির্ভর করে হচ্ছে আমরা কথাটা কিভাবে বলছি সেটার উপর। সো আশা করছি যে এটা মনে রাখতে পারবেন। পাস্ট ইনডিফিনিট জাস্ট হলো বা হয়েছিল। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আপনি বলতে পারেন, তাহলে কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম। এখন পাস্ট ইনডিফিনিটের গঠন কি লেখা লাগবে আরেকবার? আমার মনে হচ্ছে যে লেখা লাগবে না। পাস্ট আমি তো বলেই দিলাম যে প্রেজেন্ট টেন্সের যে গঠনটা আছে সেটাকে জাস্ট খালি পাস্টে রূপান্তর করবেন। তাহলে ভার্ব 1 মানে কি? ভার্ব 2, এখানে পাস্ট ইনডিফিনিট হবে ভার্ব 2, জাস্ট প্রেজেন্টটাকে পাস্ট করে দিচ্ছি। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে? গিয়েছিলামটা নিশ্চয়ই গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, হয়ে গেল, জাস্ট ভার্ব 2, আর কিছু মনে রাখা লাগবে না। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট যে ভার্ব 1 এর ছাড়াও একটা জিনিস ছিল, এস বাই এস ছিল, এরকম কি এক্সট্রা কিছু আছে পাস্ট ইনডিফিনিটে? না, এরকম এক্সট্রা কিছু নাই। পাস্ট ইনডিফিনিটে কোনো এক্সট্রা কিছু নাই, জাস্ট সবার সাথেই ভার্ব 2। এখন ধরেন যে যদি বি ভার্ব থাকে, ওয়াজ ওয়ার যদি থাকে, ওটা কি আপনি বুঝবেন না যে ওয়াজ সিঙ্গুলারের সাথে ওয়ার প্লুরালের সাথে? ওটা তো আমরা জানবো, কিন্তু নরমালি মেইন ভার্বের ক্ষেত্রে সবার সাথেই ভার্ব 2। ওই ওখানে যেমন এস বাই এস যুক্ত হয়েছিল থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও কোনো কিছু যুক্ত হবে না, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব 2, সবার সাথেই ভার্ব 2। ওকে, জি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।